Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Welcome everyone to our Kurmitullah High School and College's online class. We are glad you are here. I am Farhana Parvin Shathi, Assistant Teacher English, Kurmitullah High School and College, Khilkhet, Dhaka. So dear students, this is the time to learn something new. I am also here to teach a new lesson from English for Today Class 5 textbook. Our today's learning subject is English for Class 5, Unit 19, Lesson 1, 2, 3 and 4. But before starting our today's lesson, I want to review our last class lesson. You have already learned about our last class topics. The topics was Hare and the Tortoise story. So dear students, let's review our last class. So dear students, our last lesson was about the hare and the tortoise story. Now, let's review about our moral of the story or the summary of the story. Slow and steady wins the race. ধীরে গতির বাট যারা একটু দৃঢ় মনোবল সম্পন্ন থাকে তারাই আসলে যে কোনো কাজে কর্মে জয়লাভ করতে পারে। The tortoise won because he was determined and did not stop for a second. কচ্ছপ তার দৃঢ় মনোবলের কারণে এবং কোথাও বিরতি না দেওয়ার কারণে জয়লাভ করেছিল। The hare lost because he was overconfident and had taken his win for granted. কিন্তু খরগোশ তার প্রতিযোগিতায় হেরে গিয়েছিল কারণ সে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল বা নিজের প্রতি অন্য বেশি আশ্বস্ত ছিল এবং সে মনে করেছিল সে অবশ্যই জয়লাভ করবে। মূলত এই দুটো কারণে আসলে খরগোশ হেরে গিয়েছিল। আমরা জানি যে কোনো হেরে যাওয়াই যে শেষ তা কিন্তু নয়, হেরে যাওয়ার মাধ্যমেও কিন্তু অনেক কিছু আমরা শিক্ষালাভ করতে পারি। ঠিক তেমনি খরগোশ কিন্তু তার এই প্রতিযোগিতায় হেরে যাওয়ার মাধ্যমেই সে শিক্ষালাভ করতে পেরেছিল বেশ কিছু বিষয়। সেই ব্যাপারে দেখো এখানে কিছু রিভিউ দেওয়া আছে। Why did I lose the race? খরগোশ এখানে বলছে যে মনে মনে চিন্তা করছে যে কেন আমি আসলে খেলাটাই হেরে গেলাম। মূলত যেহেতু তার যোগ্যতা ছিল তারপরেও কিন্তু সে হেরে গেছে। সো এখান থেকে যে শিক্ষাটা লাভ করতে পেরেছে সে সেটা হচ্ছে the hare was disappointed at losing the race. খরগোশ খুব হতাশ হয়ে গিয়েছিল তার দৌড় প্রতিযোগিতায় হেরে যেয়ে অ্যান্ড হি ডিড সাম সোল সার্চিং এবং তারপর সে তার মনে মনেই বেশ কিছু বিষয় নিয়ে সে চিন্তা করতে লাগলো। He realized that he would lost the race only because he had been overconfident, careless and lax. সে বুঝতে পেরেছিল যে সে তার দৌড় প্রতিযোগিতায় শুধুমাত্র তার নিজের প্রতি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিল, অসচেতন ছিল এবং সে এই সব বিষয়গুলোর কারণে মূলত হেরে গিয়েছিল। If he had not taken things for granted, there is no way the tortoise could have beaten him. যদি সে তার নিজের ব্যাপারে এমন মনে না করত যে সে অবশ্যই জিতবে, কচ্ছপকে যদি সে আন্ডারএস্টিমেট না করত তাহলে অবশ্যই কচ্ছপ তাকে কোনোভাবে হারাতে পারতো না, সে নিজেই আসলে জয়লাভ করতে পারতো। মূলত এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আমরা অনেক সময় অনেক বেশি অহংকার করি যার ফলে একটা সময় হয়তো বা আমরা সেই বিষয়টার প্রতি যত্নবান কম হই, সেক্ষেত্রে আমরা অনেক সময় হেরে যেতে পারি। তবে এখানেই শেষ না, আমাদের হেরে যাওয়া থেকে আসলে শিক্ষা লাভ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের নতুন পড়াটায় চলে যাই। তার আগে তোমরা একটা ছবি দেখে নাও, এই ছবিটা থেকে আমরা আসলে ধারণা লাভ করতে পারবো যে আজকে আমাদের পড়ার বিষয়টা কি। চলো আমরা তাহলে ছবিটা দেখি। দেখো এটা একটা ছবি, ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের পড়ার টপিকস কি হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা। দেখো মুক্তিযুদ্ধ জাদুঘর, এই ছবিটা আসলে এই বিল্ডিংটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের লিবারেশন ওয়ার মিউজিয়াম। মূলত আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধ বিষয়ক বেশ কিছু নিয়েই আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়ামটা। তাহলে দেখো
শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিট 19, লেসন 1, 2, 3 and 4, আর পেজ নাম্বার 74, 75। সবাই তাহলে বইটা খুলে নেই আমরা। সবাই পেয়েছো তো? আমরা পড়ার আগে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওতে যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট। তোমরা সবাই জানো 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল আমাদের। সেই ভাষা আন্দোলন থেকেই মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মনোবল সেটা আমাদের তখন থেকেই গড়ে উঠেছিল। এর পরবর্তীতে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, সেই ভাষণ থেকে বাঙালিরা আরও বেশি সোচ্চার হয় এবং তার ভাষণের যে প্রেক্ষাপট ছিল সেই আলোকেই পরবর্তীতে আমাদের যুদ্ধ হয় প্রায় 9 মাস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা জয়লাভ করেছিলাম। মূলত এই স্বাধীনতা যুদ্ধের যে বিষয়গুলো ছিল, যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতিগুলো বা সেই আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলোই আমরা লিবারেশন ওয়ার মিউজিয়াম বা মুক্তিযুদ্ধ জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম এগুলো নিয়ে সুন্দরভাবে ধারণা লাভ করতে পারে। মূলত স্বাধীনতা যুদ্ধের যে জাদুঘর সেটাতে 4টা গ্যালারিতে ভাগ করা আছে। সে 4টা গ্যালারি আমি ভিডিওর পরবর্তী অংশে দেখিয়েছি। 4টা গ্যালারিতে আলাদা আলাদা 4টা অংশ আছে, 4টা ভাগে দেখানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভিডিওটা দেখে নেই। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখো, সবাই কিন্তু তোমরা ভিডিওটা দেখার মাধ্যমে অনেকটাই কিন্তু আমাদের পড়া সম্পর্কে ধারণা লাভ করেছো। এখন আমরা সরাসরি আমাদের টেক্সটে চলে যাই। 74 এবং 75 পেজে আছে এই দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ইউনিট 19, লেসন 1, 2। প্রথমে আমরা লেসন 1, 2 পড়ব। দেখো, এ নাম্বারে লিসেন অ্যান্ড রেড। মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা নিজেরাও পড়বে। মূলত আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে একটা আর্টিকেলের নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। এই ম্যাগাজিন সানশাইন ম্যাগাজিন থেকে আর্টিকেলটা নেওয়া হয়েছে। সানশাইন ম্যাগাজিনটা মূলত দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা এবং তাদের জন্যই এই ম্যাগাজিনটা মূলত করা হয়েছে। ম্যাগাজিনের যে আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে দেখো ছবি দেওয়া আছে মুক্তিযুদ্ধ জাদুঘর বিষয়ক। মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ করার সম্পর্কে মূলত এই আর্টিকেলটা লিখেছেন ফারহান আহমেদ। চলো তাহলে আমরা আমাদের মূল প্যাসেজে চলে যাই। দেখো, এখানে কিন্তু বেশ কয়েকটা মিউজিয়ামের ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি। মিউজিয়ামের মধ্যে আসলে কি কি বিষয়গুলো আছে তোমরা ভিডিওতেও দেখেছো, আবার স্টিল পিকচারের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. 14 ডিসেম্বর আমাদের ক্লাস তারা একটা সরাসরি ভ্রমণে
গিয়েছিল স্বাধীনতা যুদ্ধ জাদুঘর, যেটা ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এই ভ্রমণটা মূলত পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়ের কোর্সের অংশ হিসেবে। Our bus reached the museum at 10 a.m. আমাদের বাস মিউজিয়াম বা জাদুঘরে পৌঁছেছিল সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। সেখানে আমাদের জন্য একজন স্বেচ্ছাসেবক অপেক্ষারত ছিল। হি ওয়েলকামড আস ওয়ার্মলি and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. তিনি আমাদের উষ্ণভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমাদেরকে খুব দ্রুত গতিতে বিভিন্ন ধরনের যে গ্যালারিগুলো আছে বা প্রদর্শনীর যে মিউজিয়ামের যে প্রদর্শনী যেগুলো আছে সেগুলো খুব দ্রুতই তিনি আমাদের এক নজরে দেখিয়ে নিয়েছিলেন। At first, we watched a video clip on our liberation war and our independence. প্রথমে আমাদেরকে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা বিষয়ক একটা ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল। তোমরা কিন্তু ইতিমধ্যেই সেই ভিডিও ক্লিপটা দেখেছো বা এই ধরনের একটা ভিডিও ক্লিপ ওরাও দেখেছে। এখন দেখো আমরা এখন লিবারেশন ওয়ার মিউজিয়ামের যে বিষয়গুলো যে 4টা গ্যালারি আছে সেই গ্যালারিগুলো সম্পর্কে জানবো। এখানে দেখো কিছু ফটোগ্রাফস দেওয়া আছে, কিছু ক্লিপিংস দেওয়া আছে। দেখো নিউজ পেপার ক্লিপিংস মানে হচ্ছে সংবাদপত্রের কিছু কাটিং আছে, বিভিন্ন পার্সোনাল যে বিষয়গুলো ছিল মুক্তিযোদ্ধাদের সেই বিষয়গুলোর ছবিও এখানে কিন্তু দেওয়া আছে। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. আমাদের স্থায়ীভাবে 4টা গ্যালারি আছে সেই লিবারেশন ওয়ার মিউজিয়ামের ভেতরে, যা প্রদর্শন করছে অপ্রতুল ফটোগ্রাফস মানে হচ্ছে রেয়ার ফটোগ্রাফস মানে হচ্ছে অপ্রতুল বিভিন্ন ধরনের ছবি। দেখো এখানে বেশ কিছু অপ্রতুল ছবি আছে সেই সময়কার যে ছবিগুলো দুষ্প্রাপ্য সেই বিষয়ের ছবিগুলো এখানে দেওয়া আছে। বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস আছে। দেখো বিভিন্ন ধরনের ক্লিপিংস মানে হচ্ছে কাটা অংশ, সংবাদপত্রের যে কাটা অংশগুলো আছে সেই টুকরো অংশ সেইগুলো আছে, ডকুমেন্টস আছে অ্যান্ড অবজেক্টস, যেই অবজেক্টস ব্যবহারকৃত বিষয়গুলো যেগুলো ছিল ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা যোদ্ধা যারা ছিলেন তাদের ব্যবহারিক জিনিস বা শহীদ যারা হয়েছে দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কিছু ব্যবহৃত জিনিসও সেখানে রয়েছে। At Gallery 2, our rights, our sacrifices. 2 নম্বর যে গ্যালারি যেটা আমাদের অধিকার এবং আমাদের ত্যাগকে প্রদর্শন করছে, সেখানে our teacher read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের শিক্ষক আমাদের উদ্দেশ্যে পড়ে শুনিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছিলেন। দেখো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে 7ই মার্চে হিস্টোরিক্যাল 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটা ছিল সেই ভাষণটা আমাদের শিক্ষক আমাদের পড়ে শুনিয়েছিলেন। Some other visitors also stopped and listened to it attentively. আশেপাশের যে অন্যান্য ভ্রমণকারীরা এসেছিল তারা এই ঘোষণা শুনে বা আমাদের শিক্ষকের যে কথাগুলো আছে সেগুলো শোনার পরে তারা দাঁড়িয়ে গিয়েছিল এবং তারা খুব মনোযোগের সাথে সেটা শুনছিল। As we went inside Gallery 4, our victory, our values, যেহেতু আমরা 4 নম্বর গ্যালারির ভেতরে ঢুকেছিলাম যেটা মূলত আমাদের বিজয়, আমাদের মূল্য নির্দেশ করে, সেখানে গিয়ে উই ফেল সাইলেন্ট, আমরা নীরব হয়ে গিয়েছিলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals. আমরা খুব দুঃখিত হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের যে পার্সোনাল বিলঙ্গিংস আছে মানে নিজস্ব যে ব্যক্তিগত ব্যবহার্য যে বিষয়গুলো আছে আমাদের স্বাধীনতা যোদ্ধাদের যে বিষয়গুলো আছে এবং ফ্রিডম ফাইটার্সদের আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বা যারা শহীদ হয়েছে তাদের যে নিজস্ব যে বিষয়গুলো ব্যক্তিগত ব্যবহার যে বিষয়গুলো আছে সেগুলো দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এর মধ্যে রয়েছে দেখো এ পেয়ার অফ গ্লাসেস, এ পেন, এ নোটবুক, এ মানি ব্যাগ, এ শার্ট অ্যান্ড আদার সাচ থিংস।
এর মধ্যে চশমা আছে, কলম আছে, বই আছে, নোট বই আছে, মানি ব্যাগ আছে, শার্ট আছে এবং আরও বিভিন্ন ধরনের বিষয় আছে। যেমন দেখো এখানেও কিন্তু বেশ কিছু জুতা টুতা বা বিভিন্ন পোশাক, এগুলো কিন্তু পার্সোনাল বিলঙ্গিংসের অংশ, এখানে ছবিতে আমি দেখিয়েছি। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, 12:30টার দিকে আমরা আমাদের জাদুঘরটা ত্যাগ করেছিলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যা আমরা আসলে কখনোই ভুলতে পারবো না। দেখো এই অংশটা লেসন 3 এবং 4-এ ছিল। তাহলে দেখো আমরা আমাদের কিন্তু টেক্সটটা পড়ে ফেলেছি, টেক্সটের অনেক বিষয় আমরা ভিডিওতে দেখেও ফেলেছি। আমার মনে হয় তোমাদের আর কোনো কনফিউশন নেই এই প্যাসেজটা নিয়ে। তারপরেও তোমরা প্যাসেজটা আবার নিজেরা এখন মনে মনে পড়ো তো দেখি, সবাই মনে মনে পড়ে তারপরে তোমরা এখন কি করবে, সিন প্যাসেজটা তোমরা সলভ করবে। এখানে দেখো তোমাদের জন্য একটা সিন প্যাসেজের গত ক্লাসেও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার আবারও দিয়েছি সিন প্যাসেজ থেকে কিছু বিষয় তোমাদের এখানে দেওয়া হয়েছে। এর থেকে 1, 2, 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা করবে। কলাম এ এবং বিটা মিলানোর জন্য তোমাদের অর্থটা বলে দিই তোমাদের সহজ হওয়ার জন্য। ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ, তোমরা প্রয়োজনে অর্থগুলো লিখে রাখতে পারো তোমাদের খাতায়। এই ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ। আর মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। মার্টার শব্দের অর্থ হচ্ছে শহীদ। এক্সিবিট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন। লিবারেশন শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। এ পাশে আছে দেখো ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন, তার মানে কি ডিসপ্লে, আর আমাদের এক্সিবিট আছে এখানে, তাই না, প্রদর্শন। এরপরে দেখো ফ্রিডম মানে কি, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। এ জার্নি টু এ প্লেস ফর এ পার্টিকুলার পারপাস, কোনো এক জায়গায় এমন নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো জায়গায় ভ্রমণকে বলা হচ্ছে। এ বিল্ডিং হোয়ার অবজেক্টস অফ হিস্টোরিক্যাল, সায়েন্টিফিক অর আর্টিস্টিক ইন্টারেস্ট আর কেপ্ট, এমন একটা বিল্ডিং যেখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় জমা করে রাখা হয়। ওয়ান হু ডাইজ ফর হিজ কান্ট্রি অর ফর এ নোবেল কজ, এমন কেউ মৃত্যুবরণ করেছে যারা দেশ অথবা কোনো বিখ্যাত কোনো বিষয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। এ পার্সন হু শোস ওয়ে টু আদার পার্সন, এমন একজন ব্যক্তি যে অন্যদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। ইন্টেন্ডিং এভরিথিং পসিবল, সব কিছুই সম্ভব করা। দেখো এখানে অর্থগুলো বলার মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কোনটা কি হবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই কোনটার সাথে কি হবে। ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ, তার মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ভ্রমণ, 1 নাম্বারটা তাহলে দেখছো। 2 নাম্বারটা দেখো মিউজিয়াম, জাদুঘর, দেখো যে বিল্ডিং যেখানে বিভিন্ন ধরনের বিষয়ের জিনিসগুলো রাখা হয়। 3 নাম্বার দেখো মার্টার মানে শহীদ, যে দেশ বা কোনো বিষয়ের জন্য মৃত্যুবরণ করে। এক্সিবিট প্রদর্শন করা, ডিসপ্লে মানেও আমরা জানি প্রদর্শন করা। এরপর দেখো লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম মানেও স্বাধীনতা। কিন্তু তোমাদের কিন্তু এভাবে দাগ দিয়ে দেখালে হবে না, তোমরা যেভাবে লিখবে সেটা আমি পরবর্তী পেজে দেখিয়েছি। দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 1, এভাবে তারপরে দেখো প্রত্যেকটা নাম্বার এভাবে তোমরা দেবে, নাম্বার দিয়ে পুরোটা লাইন করে এভাবে দেখিয়ে দেবে। তাহলে 1 নাম্বারটা হয়ে গেল। চলো আমরা এবার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করব, ট্রু ফলস। প্রশ্নগুলো দেখো এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেরা প্রথমে প্র্যাকটিস করবে, তারপরে আমার সাথে তোমরা মিলিয়ে নেবে। আমি তোমাদের সুবিধার জন্য অর্থ সহ অ্যান্সারগুলো দিয়ে দিব। 1 নাম্বার দেখো ট্রু ফলসের, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট মিরপুর, ঢাকা। স্বাধীনতা যুদ্ধ জাদুঘর ঢাকার মিরপুরে অবস্থিত। কি হবে বলো তো, এটা কি ট্রু না ফলস? হ্যাঁ ঠিক বলেছে, এটা অবশ্যই ফলস হবে, কারণ আমরা জানি মিরপুর না আগারগাঁওয়ে অবস্থিত। তাহলে অ্যান্সারটা হবে দেখো দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট আগারগাঁও, ঢাকা। বি নাম্বার দেখো অন 14 ডিসেম্বর দ্য ক্লাস 5 স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা 14 ডিসেম্বরে স্বাধীনতা যুদ্ধ জাদুঘরে গিয়েছিল। দেখো তোমরা এটা কী হবে জানো তো, তাই না? ট্রু হবে। 3 নাম্বারটায় চলে যায়, সি দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ ক্লাস 5 স্টুডেন্টস হিস্টোরি কোর্স। এই ভ্রমণটা পরিকল্পনা করা হয়েছিল 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের কোর্সের অংশ হিসেবে, তাই কি না? দেখো ফলস, আমরা জানি ইতিহাস বিষয়ে না। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ ক্লাস 5 স্টুডেন্টস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়ের কোর্সের অংশ হিসেবে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই ভ্রমণের পরিকল্পনা করে নিয়ে যাওয়া হয়েছিল। ডি নাম্বার দেয়ার ওয়াজ 4 গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম। মিউজিয়ামে 4টা গ্যালারি ছিল, আমরা জানি মোট পার্মানেন্ট 4টা গ্যালারি ছিল, সো এটা ট্রু। ই নাম্বার অ্যাট গ্যালারি 4 দ্য স্টুডেন্টস ফেল্ট সারপ্রাইজড। ছাত্রছাত্রীরা কি অবাক হয়ে গিয়েছিল 4 নম্বর গ্যালারিতে? না, ফলস। তাহলে কারেক্ট আনসার হবে অ্যাট গ্যালারি 4 দ্য স্টুডেন্টস ফেল্ট সাইলেন্ট। লাস্টেটা দেখো অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচড এ ভিডিও অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। দেখো প্রথমে কিন্তু
ছাত্রছাত্রীরা একটা ভিডিও ক্লিপ দেখে নিয়েছিল স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা বিষয়, সুতরাং এটা কি হবে, ট্রু হবে। তাহলে দেখো তোমাদের সাথে আমারটা নিশ্চয়ই তোমাদের মিলে গেছে। ওকে, এবার তাহলে আমরা চলো 3 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। এখানে দেখো তোমাদের কিন্তু প্রশ্নও দিয়ে দিয়েছি, প্রথমে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, তারপরে যদি না পারো তাহলে আমি যেভাবে অর্থগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য উত্তরটাও বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। কোশ্চেন আনসারের ফার্স্টেরটার প্রশ্ন আছে, ওয়ার ডিড দ্য ক্লাস 5 স্টুডেন্টস গো অন এ ফিল্ড ট্রিপ? পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোথায় ভ্রমণে গিয়েছিল বা শিক্ষা সফর যেটাকে বলা হচ্ছে। এখানে দেখো আমরা ডিড আছে প্রশ্নের প্রথমে, এর আগে আমরা জেনেছি যে ডিড হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং যদি পাস্ট টেন্স প্রথমে ডিড থাকে তাহলে আমাদের পরে যে গো, এই যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে সেটা পাস্ট ফর্মে হয়ে যাবে, সুতরাং গোটা হয়ে যাবে ওয়েন্ট, আর বাকিটা এখান থেকে কিন্তু সরাসরি আমরা সহজভাবে বসে নিতে পারছি। তাহলে দ্য ক্লাস 5 স্টুডেন্টস গোর জায়গায় হয়ে যাবে ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ। দেখো দ্য ক্লাস 5 স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য আগারগাঁও ঢাকা অন এ ফিল্ড ট্রিপ। জাস্ট মাঝখানে তোমরা আগারগাঁও ঢাকাটা বসিয়ে দিলেই হবে যে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ঢাকার আগারগাঁয়ে ভ্রমণ করতে গিয়েছিল। হোয়াই ডিড দ্য স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? কেন ছাত্রছাত্রীরা স্বাধীনতা যুদ্ধ জাদুঘরে গিয়েছিল? আমরা কিন্তু এটাও জানি যে বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ কোর্সের অংশ হিসেবে গিয়েছিল, তাহলে আমরা এখান থেকে কিন্তু সরাসরি তুলে নিতে পারি, গোটা হয়ে যাবে ওয়েন যেহেতু পাস্ট টেন্স, তাহলে বাকিটা এই পর্যন্ত তুলেই কিন্তু আমরা প্রশ্ন থেকেই পরে উত্তরটা লিখতে পারছি। এই লাইনটা কিন্তু তোমাদের প্যাসেজে দেওয়া আছে, প্রশ্ন উত্তর কিন্তু তোমরা যদি একবার বুঝতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, কারণ এই সেন্টেন্সের প্রশ্নের অংশ থেকে এবং বইয়ের ভেতর থেকে কিন্তু লেখা যায়, নিজের থেকে অনেক সময় না লিখলেও সরাসরি সুন্দর বুঝে যদি বসাতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখো দ্য স্টুডেন্টস গোর জায়গায় হয়ে যাবে ওয়েন্ট পাস্ট টেন্স, দ্য স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বিকজ যুদ্ধ জাদুঘরে তারা গিয়েছিল কারণ দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ এ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, কারণ ভ্রমণটি পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অংশ হিসেবে। হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ডু অ্যাট ফার্স্ট অ্যাট দ্য মিউজিয়াম? ছাত্রছাত্রীরা জাদুঘরে সবার প্রথমে কী করেছিল? অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচড এ ভিডিও ফিল্ম অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সবার প্রথমে ছাত্রছাত্রীরা একটা ভিডিও ক্লিপ বা ভিডিও ফিল্ম দেখে নিয়েছিল তাদের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা বিষয়ে। দেখো ডি নাম্বার, হোয়াট ডিড দ্য গ্যালারিজ এক্সিবিট? গ্যালারি প্রদর্শন কী করেছিল? দ্য গ্যালারিজ, এখানে এক্সিবিট আছে, এটা এক্সিবিটেড হয়ে যাবে পাস্ট টেন্স যেহেতু ডিড আছে। দ্য গ্যালারিজ এক্সিবিটেড, প্রদর্শন করেছিল গ্যালারি কী কী? রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস, নিউজ পেপার ক্লিপিংস অ্যান্ড অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টার্স। বিভিন্ন ধরনের অপ্রতুল ছবি, বিভিন্ন ধরনের নিউজ পেপারের যে কাটিং অংশ আছে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা স্বাধীনতা যোদ্ধা এবং যারা শহীদ ছিল তাদের বিভিন্ন ব্যবহার্য বিষয়গুলো এখানে প্রদর্শন করা হয়েছে আলাদা আলাদা 4টা গ্যালারিতে। হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দেম? যে স্বেচ্ছাসেবক ছিল তারা তাদের জন্য কী করেছিল? গাইড, এখানে ডুটা হয়ে যাবে হচ্ছে কি, ডুটাও এখানে যদি আমরা ডু ব্যবহার করি তাহলে পাস্ট টেন্স হবে, যদি ডু না ব্যবহার করে অন্য কোনো ভার্ব ব্যবহার করে, যেমন ধরো এখানে ওয়েলকাম হবে না, কিন্তু এটা পাস্ট টেন্স যেহেতু পুরো বিষয়টা যেহেতু আগে হয়ে গেছে সেজন্য সবগুলো পাস্ট টেন্সে হবে। তাহলে অ্যাট ফার্স্ট দ্য গাইড ওয়েলকামড দেম ওয়ার্মলি, সর্বপ্রথমে স্বেচ্ছাসেবক তাদের উষ্ণভাবে আমন্ত্রণ জানিয়েছিল। অ্যান্ড দেন টুক দেম টু ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম, এবং তারপর তাদেরকে বিভিন্ন ধরনের গ্যালারি, ভিন্ন ভিন্ন গ্যালারি এবং মিউজিয়ামের বিভিন্ন প্রদর্শনীগুলো ঘুরে দেখিয়েছিলেন। তাহলে দেখো 5টা প্রশ্ন সম্পর্কে কিন্তু আমরা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব, শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনটা তোমাদের লেখায় অনেক সময় সমস্যা হয়, তোমরা গত ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম একটা, জানেন তোমরা সেটা ঠিকভাবে নিশ্চয়ই করেছো। আজকে একটা সরাসরি দেখিয়ে দিচ্ছি শর্ট কম্পোজিশন কীভাবে লিখতে হয়, ঠিক সেভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে এবং তাতে সুন্দর নাম্বার পাবে। রাইট এ শর্ট কম্পোজিশন অন লিবারেশন ওয়ার মিউজিয়াম, স্বাধীনতা যুদ্ধ জাদুঘর সম্পর্কে একটা ছোট্ট কম্পোজিশন লিখতে হবে। এটা অবশ্যই তোমরা কমপক্ষে 5 লাইন হতেই হবে। প্রথমে তোমরা এভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখে তোমরা যদি টাইটেল দিতে চাও যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে সেটা দিয়ে দিতে পারো, না দিলেও অসুবিধা নাই, তবে দিলে একটু ভালো দেখা যায়। লিবারেশন ওয়ার মিউজিয়াম দিয়ে আন্ডারলাইন করে দিবে, এরপরে তোমরা 5টা লাইন এখানে লিখবে, 5 বা 6 লাইনও লিখতে পারো, তবে 5-এর নিচে লাইন লেখা যাবে না। তাহলে যেটা লিখেছি তোমরা নিজেদের মতো আলাদাভাবে লিখলেও হবে, এখানে জাস্ট একটা স্যাম্পল দেখানো হয়েছে। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এ মিউজিয়াম ইন আগারগাঁও, ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধ জাদুঘর হচ্ছে এমন একটা জাদুঘর যেটা ঢাকার
আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকা মূলত এখানে ঢাকাকে বোঝাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত। ইট কমেমোরেটস দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার হুইচ লেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফ্রম পাকিস্তান। এটা মূলত আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, যেটা আমরা মূলত পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে লাভ করতে পেরেছি। ইট ওপেন্ড অন 22 মার্চ 1996। এটা 1996 সালে মার্চের 22 তারিখে এটা প্রথম সূচনা হয়েছিল। ইট হ্যাজ মোর দেন 10,000 আর্টিফ্যাক্টস। এখানে প্রায় 10,000-এর বেশি বিভিন্ন আর্টিফ্যাক্টস বা বিভিন্ন বিষয় আছে, সেগুলো প্রদর্শন করা হয়। দে আর এক্সিবিটেড অন ডিসপ্লে ইন দ্য মিউজিয়াম। এটা জাদুঘরে প্রদর্শন করার জন্য এটা বিভিন্ন প্রদর্শনীতে রাখা হয়েছে। দেখো আমাদের শর্ট কম্পোজিশন হয়ে গেল। এবার তোমাদেরকে মোটামুটি এই হচ্ছে তো আমাদের আজকের পড়া। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই তোমরা খাতা বের করে খাতায় লিখে নাও হোমওয়ার্কটা। এটা অবশ্যই আগামী ক্লাসে তোমরা করবে। এই যে লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে আমরা আজকে মোটামুটি পুরো ধারণা যেটা পেলাম, সেই ধারণাটা তুমি তোমার বন্ধুর কাছে লিখবে। তোমরা তোমাদের বন্ধুর কাছে এইটা নিয়ে একটা চিঠি লিখবে তোমাদের ফেসবুক বন্ধুর কাছে। তাহলে রাইট এ লেটার টু ইয়োর ফেসবুক ফ্রেন্ড। তোমার ফেসবুক বন্ধুর কাছে একটা চিঠি লিখবে ডিসক্রাইবিং দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট ঢাকা বাংলাদেশ। বাংলাদেশের ঢাকার যে স্বাধীনতা যুদ্ধ জাদুঘরটা আছে আগারগাঁওয়ে অবস্থিত, সেটার বর্ণনা করে তুমি লিখবে। তোমরা প্রয়োজনে পেন ফ্রেন্ড যদি থাকে তোমাদের দেশের বাহিরে, তার কাছেও লিখতে পারো। দেশের মধ্যে যদি কোনো ফেসবুক ফ্রেন্ড থাকে তার কাছেও লিখতে পারো। তাহলে বন্ধুরা, তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই পুরো ধারণাটা লাভ করতে পেরেছো। সবাই আমার বক্তব্য শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। থ্যাঙ্কস এভরিওয়ান টু ওয়াচ মাই ভিডিও টুডে। গুড বাই।